আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। মানহানির ৫ মামলা থেকে খালাস পেলেন বেগম খালেদা জিয়া, সিএমএম আদালতের রায়। ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগে থানা থেকে লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ। মধ্যরাত থেকে মাঠে নামবে যৌথ বাহিনী। ডক্টর ইউনূসের প্রচেষ্টায় ক্ষমা পেলেন হাসিনা সরকার বিরোধী বিক্ষোভের দায়ে দুবাইয়ে দণ্ডিত ৫৭ প্রবাসী বাংলাদেশি। দ্রুত দেশে ফিরবেন তারা। এবং কেনাকাটার নামে সুনামগঞ্জ সদর হাসপাতালে হরিলুট, ১ বছরে প্রায় ১৮ কোটি টাকা লোপাট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মানহানির ৫ মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ২ বিচারক তাকে এসব মামলায় খালাস দেন। ২০১৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজের। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মানহানির ৫ মামলার বাদী দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে তা প্রত্যাহারের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ২ বিচারক দীর্ঘ ৮ বছর পর সব মামলা থেকে বেগম জিয়াকে খালাস দেন। এই মামলাগুলা যারা করেছে, এই মামলাগুলা করার তাদের কোনো আইনগত অধিকার ছিল না, তারপরও সরকারের ইঙ্গিতে তারা মামলা করেছে। জন্মদিন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা এবং একই সবচেয়ে দুঃখজনক হলো আইনের বিধান হলো একই অপরাধ নিয়ে একের অধিক মামলা করা যায় না। কিন্তু গত সরকার ম্যাডামের বিরুদ্ধে ঢাকা, নড়াইল, যশোর, বাংলাদেশের বিভিন্ন জায়গায় একই অপরাধে একের অধিক ১, ২, ৫ মামলা করেছে। খালেদা জিয়ার আইনজীবী জানান, ৪ বছর আগে বাদী মৃত্যুবরণ করলেও এতদিন হয়রানি করতেই মিথ্যা এসব মামলা ঝুলিয়ে রাখা হয়। আপনি এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন, তিনি মারা গেছেন ৪ বছর আগে, কিন্তু তার মামলা এখনো মরে নাই, যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া। মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন, তারা ম্যাডামের ৫টি মামলায় তাকে খালাস দিয়েছেন। এই মামলা মিথ্যা, এটা শুধু মিথ্যা নয়, এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা। এবং আমি বলেছি, কিন্তু নাম সর্বস্বহীন পরিচয়হীন মানুষ, তারা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া, দুর্নীতিতে সামিল হওয়া এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়ার নামে মামলা করলে সরকারের কাছাকাছি যাবে, দুর্নীতি করতে পারবে, সেই কারণেই সেই অসৎ উদ্দেশ্যে এই মামলাগুলো। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৩ নভেম্বর সিএমএম আদালতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগে ৪টি মামলা করেন আওয়ামী লীগ সমর্থক জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। একই বছরের ৩০ আগস্ট, ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে আরেকটি মামলা করেন। শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাহী আদেশে বেগম জিয়াকে দুর্নীতি মামলা সাজা বাতিল করে মুক্তি দেয় অন্তর্বর্তী সরকার। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আজ রাত ১২টার পর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে তিনি বলেন, মাদকের গডফাদারদেরও ধরা হবে। এ সময় তিনি আরও জানান, মিয়ানমার সীমান্তে সমস্যা নিরসনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এদিকে আজকের মধ্যে স্বেচ্ছায় অস্ত্র জমা না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর সারা দেশে বিভিন্ন থানা ও ফাঁড়িতে অগ্নিসংযোগ ও হামলা করে দুর্বৃত্তরা, লুট করে অস্ত্র, গোলা বারুদ। পুলিশ সদর দপ্তর জানায়, এ পর্যন্ত সারা দেশে বিভিন্ন ধরনের ৩,৮৮০টি অস্ত্র উদ্ধার হয়েছে। এছাড়া উদ্ধার করা হয় ২,৮৬,৩৫৩ রাউন্ড গুলি, ২২,২০১টি টিয়ারশেল এবং ২,১৩৯টি সাউন্ড গ্রেনেড। আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আপনাদের সহযোগিতা চাচ্ছি। শুধু ঢাকা নয়, নিজ জেলা ঝালকাঠিতেও রাজত্ব কায়েম করেছিলেন আয়নাঘরের মাস্টারমাইন্ড বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল হাসান। সেখানে ৩০০ বিঘা জমি, মাছের ঘের, অ্যাগ্রো ফার্ম সহ কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক তিনি।
আওয়ামী সরকারের আমলে এর কিছু কিনলেও বেশিরভাগই জবরদখল করেছেন ভয় দেখিয়ে। জানিয়ে এখন মুখ খুলছেন এলাকাবাসী। ঝালকাঠি প্রতিনিধি HM নাসিরউদ্দিনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। ঢাকায় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক থাকার সময়ই নিজের গ্রামের বাড়ি এলাকায় সবচেয়ে বেশি জমি কেনেন জিয়াউল আহসান। তার সময়ে নারায়ণগঞ্জের 7 মার্ডার সহ আলোচিত বেশ কয়েকটি রাজনৈতিক গুম হত্যা ক্রসফায়ার হয় র্যাবে। পরে তিনি হয়েছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালক এবং NTMCর মহাপরিচালক। যারা এই সকল ব্যবসার সাথে জড়িত তারা হয়তো যদি মনেই করে যে আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থা ধরতে পারবে না, এটা তাদের একটা ভ্রান্ত ধারণা। পিলখানায় বিডিআর কর্মকর্তাদের হত্যাকাণ্ডের সাথেও তার সরাসরি জড়িত থাকার অভিযোগ আছে। আওয়ামী লীগের বিগত 3 শাসনামলে তিনি ছিলেন অগাধ ক্ষমতাধর। গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গ্রেপ্তার হন জিয়া। বরখাস্ত করে রিমান্ডে নেওয়া হয় তাকে। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে বেশ কয়েকটি হত্যা মামলা। কয়েকজন উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তারা মানুষের কণ্ঠ চেপে ধরেছিল। ক্ষমতায় থাকাকালে জিয়াউল আহসান তার দাপট ব্যবহার করেছেন নিজ জেলা ঝালকাঠিতেও। সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নে তার গ্রামের বাড়ি। সেখানকার প্রতাপপুর গ্রামে গড়েছেন এগ্রো ফার্ম, মাছের ঘের, গরুর খামার, নার্সারি সহ বেশ কিছু ব্যবসায়িক স্থাপনা আছে। আলিশান বাড়িও। 15 বছরে ওই এলাকায় প্রায় 300 বিঘা জমি কিনেছেন জিয়াউল আহসান। বেচতে না চাইলেও স্থানীয় অনেক কৃষকের জমি তিনি নিয়েছেন জোর করে। 6টা পুষ্কুনি আছে, গরু আছে, গরুর খামার আছে, একটা বাড়ি আছে, আরো অনেক কিছুই এখানে আছে। আরো আশেপাশে জমি আছে, আরো এই সাইডে একটা বাড়ি আছে, আরো নিজের বাড়ি ওখানেও একটা ঘের করছে, বড় মানে একটা মাদ্রাসা আছে। নিজের অঢেল সম্পদ আড়াল করার জন্য পৈতৃক বাড়িতে সরকারি খরচে তিনি করেছেন মাদ্রাসা, ফাউন্ডেশন ও সাইক্লোন শেল্টার সহ বেশ কিছু। সেখানেও রয়েছে একটি বাংলো। যদিও 5 আগস্টের পর থেকেই এসব তালাবদ্ধ রেখে পালিয়েছে জিয়াউল আহসানের ফার্মের কর্মচারীরা। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে দুবাইয়ে বিক্ষোভ করায় দেশটির ফেডারেল আদালত কর্তৃক দণ্ডিত 57 জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ঐকান্তিক প্রচেষ্টায় তাদের সবাইকে রাষ্ট্রীয় ক্ষমা করেছে দেশটির সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সম্পাদকদের সাথে বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন ডক্টর ইউনূস। শিগগিরই তারা দেশে ফিরবেন বলেও জানান তিনি। বহুল আলোচিত রূপপুর বালিশ কাহিনীকেও হার মানিয়েছে সুনামগঞ্জ সদর হাসপাতাল। 2022-2023 অর্থবছরে কেনাকাটার নামে প্রতিষ্ঠানে হয়েছে হরিলুট। অডিট রিপোর্টে উঠে এসেছে 1 বছরে প্রায় 18 কোটি টাকা লোপাটের তথ্য। সম্প্রতি সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা সহ স্বাস্থ্য উপদেষ্টা বরাবর বৈষম্য বিরোধী ছাত্রদের দেয়া স্মারকলিপিতে বিষয়টি সামনে উঠে আসে। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের পাঠানো ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব, জানাচ্ছেন তামান্না জেনিফার। জেলার একমাত্র 250 শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল। চলতি অর্থবছরের অডিটে হাসপাতালে কেনাকাটা সহ 32 খাতে 18 কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে। নিরীক্ষায় এসব অনিয়ম দুর্নীতির সঙ্গে হাসপাতালের স্টোর কিপার সুলিমান আহমদ, হিসাবরক্ষক সমীরুল ইসলাম ও সাবেক তত্ত্বাবধায়ক আনিসুর রহমানের নাম উঠে এসেছে। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের সিন্ডিকেট অনেক পুরনো। বছরের পর বছর চলছে লুটপাট। এখানে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে দীর্ঘদিন যাবৎ, যারা কোটি কোটি টাকার দুর্নীতির সাথে যুক্ত। 1 বছরে প্রায় 18 কোটি টাকার দুর্নীতি হয়েছে। গত মাসে সুলেমান ও সমীরুলকে বদলি করা হলেও সাবেক তত্ত্বাবধায়ক, বর্তমান স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক আনিসুর রহমানের আদেশে তাদের আবার সদর হাসপাতালে বহাল রাখা হয়। মোটেই সত্য না, স্যারের কথাটা তুলছে। এটার সপক্ষে স্যারের কাছে কি প্রমাণ আছে? আমরা সাজ হইল ওইসের আদেশের পালন করা, ওইসারা বদলির আদেশ করে যাইমু, আর ক্যান্সেল করলে তারপর থাকতে। সম্প্রতি আগের কিছু অসঙ্গতিপূর্ণ ভাউচারে হাসপাতালের বর্তমান তত্ত্বাবধায়ক ডাক্তার মাহবুবুর রহমান স্বপন সই না করায় তার বাসভবন ভাঙচুর করা হয়েছে। এর আগেও রাজনৈতিক তকমা লাগিয়ে তাকে বদলি করার চেষ্টা হয়েছে বলে দাবি করেন তিনি। মানসিক নির্যাতন করেছে এবং আমার ওদের পেটে বিভিন্ন আমার নামে এই অনেক
অপবাদ ওরা প্রচার করেছে। একদল লোক গিয়ে সন্ত্রাসী লোক গিয়ে আমার বাসায় ভাঙচুর করে আমাকে মারতে যায়। অডিট আপত্তির জবাব দাপ্তরিকভাবে দেওয়ার কথা জানান আনিসুর রহমান। বলেন, রিপোর্ট বাইরে যারা দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা। এটা আইনের ব্যাপার, এটা আমার ব্যাপার না। আমি আমার ইচ্ছা মতো চলতে পারি না। আমার কথায় আমি কাউকে বাতিল করবো, করবো, বদলি করবো, এটা আমি করি না। জেলার প্রধান এই হাসপাতালটিকে দুর্নীতিমুক্ত করে অবহেলিত এই অঞ্চলের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন, এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক AKM ফজলুল্লাহর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী সাধারণ নাগরিক সমাজ। চট্টগ্রাম ওয়াসা ভবন ঘেরাও করে ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ দাবি করেন তারা। এ সময় তারা অভিযোগ করেন, প্রায় 14 বছর ধরে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন AKM ফজলুল্লাহ। তার আমলে পানি সরবরাহ ও পয় নিষ্কাশনে একের পর এক প্রকল্প নেওয়া হলেও কোনোটি নির্ধারিত সময় শেষ হয়নি, বরং ব্যয় বেড়েছে দফায় দফায়। পানি চুরি, বছর বছর পানির দাম বাড়ানো, অপচয় কমাতে না পারা ও দুর্নীতির অভিযোগে বারবার সমালোচিত হয়েছেন এই প্রকৌশলী। প্রকল্প নিয়ে গুটি কয়েক কর্মকর্তা কর্মচারীকে সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চট্টগ্রামের আকবর শাহ এলাকায় অভিযান চালিয়ে পাহাড় কাটার অভিযোগে 2 জনকে 15,000 টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে আকবর শাহ এলাকার হারবাতলিতে অবৈধভাবে পাহাড় কেটে বসবাসকারীদের উচ্ছেদ করতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাহাড় কাটার দায়ে পারুল বেগম ও আব্দুল খালেক নামে 2 জনকে 15,000 টাকা জরিমানা করা হয়। ছদ্মবেশে সৌদি আরব যাবার পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে কক্সবাজারের আলোচিত সাবেক MP আব্দুর রহমান বদির ক্যাশিয়ার সালাউদ্দিনকে আটক করেছে র্যাব 9 সিলেটের একটি বিশেষ টিম। ওমরার উদ্দেশ্যে গতকাল রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দাগামী একটি ফ্লাইটে আসন গ্রহণ করেন সালাউদ্দিন। বিমান ছাড়ার কিছুক্ষণ আগে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 9-এর বিশেষ টিমটি বিমানের ভেতর থেকে তাকে আটক করে। সংস্থাটি জানায়, 5 আগস্ট কক্সবাজারে ভাঙচুর সহ বিভিন্ন মামলার আসামি সালাউদ্দিন। আত্মগোপনে থাকা ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মজনুর অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, ভিন্ন মতের ওপর হামলা, ধর্ষণ ও চাঁদাবাজি সহ নানা অপকর্মের সাথে জড়িত ছিল শহীদুল ইসলাম মজনু। দুপুরে উপজেলার ঈশান গোপালপুর বাজারে আয়োজিত মানববন্ধনে মজনুর অপকর্মের ইতিহাস তুলে ধরে তার অপসারণ ও প্রশাসক নিয়োগের দাবি জানানো হয়। সাবেক ইউপি সদস্য সেকেন্ড বিশ্বাস ও স্থানীয় বাজার কমিটির সাধারণ সম্পাদক সিরাজ কবিরাজ সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। নোয়াখালীর সোনাইমুড়িতে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলা বারুদ সহ মোহাম্মদ শিপন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে 2টি পিস্তল, 2টি LG, একটি পাইপগান, 25 রাউন্ড গুলি, 13 রাউন্ড শর্টগানের কার্তুজ, 2 রাউন্ড টিয়ার গ্যাস শেল, 3টি ককটেল, 2টি চাইনিজ কুড়াল, 3টি ছোড়া ও 3টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তার শিপন দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আবুল কাশেমের ছেলে। রাঙামাটিতে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে বাঘাইছড়ি, লংদু, রাঙামাটি সদর এবং নানিয়ারচর উপজেলার নিচু এলাকার কয়েক হাজার মানুষ এখনো পানিবন্দী। হ্রদে প্রয়োজনের চেয়ে বেশি উচ্চতায় পানি থাকায় তীরবর্তী এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। পানির চাপ কমাতে খোলা রয়েছে কাপ্তাই বাঁধ। এদিকে কর্ণফুলী নদীতে স্রোত বেড়ে যাওয়ায় বন্ধ রয়েছে রাঙামাটি বান্দরবান রুটের চন্দ্রঘোনায় ফেরি চলাচল। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ATM আব্দুল জাহের জানান, আজ সকাল 7টায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ে 16টি গেট 60 ইঞ্চি পরিমাণ খুলে দেওয়া হয়েছে। সাভারে বিএনপি নেতাদের মধ্যে কোনো গ্রুপিং নেই বলে দাবি করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পরিবহন ব্যবসায়ী কফিল উদ্দিন। সাভারের আমিনবাজারে একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, চাঁদাবাজদের কোনো দল নেই। দলের নাম ভাঙিয়ে বা তার আত্মীয় পরিচয় কেউ চাঁদাবাজি করলে তাকে ধরিয়ে দেওয়ারও আহ্বান জানান কফিল উদ্দিন। ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আমজাদ হোসেন ও আমিনবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। দলের কেউ অন্যায় করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন যুব দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা যুবদলের মতবিনিময় সভায় তিনি একথা জানান। শেখ হাসিনার পতনের পর বিএনপিকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে নেতাকর্মীরা কাজ করছে বলে জানান যুবদলের সাধারণ সম্পাদক। রংপুর বিভাগের ৮ জেলার যুবদল সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। আমাদের দলের কোন নেতাকর্মী যদি দুর্বৃত্তপনায় জড়িয়ে পড়ে, দখলদারিত্বে জড়িয়ে পড়ে, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করে, আমরা এক বিন্দু ছাড় দিব না, প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেব। কিন্তু সার, বীজ, কীটনাশক সহ সব ধরনের কৃষি উপকরণের অব্যাহত মূল্য বৃদ্ধির সাথে জড়িত সিন্ডিকেট বাতিলের দাবিতে পাবনার ঈশ্বরদীতে সমাবেশ করেছে কয়েকটি ইউনিয়নের কৃষিজীবীরা। গতকাল জেলার দাসুরিয়া গোল চত্বরে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা কৃষক দলের আহ্বায়ক তানজুর রহমান সর্দার, সদস্য সচিব মইনুল ইসলাম সর্দার ও উপজেলা যুব দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি সহ অন্যান্য নেতারা এতে বক্তব্য রাখেন। এ সময় অবিলম্বে সিন্ডিকেট ভেঙে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক সহ সব ধরনের কৃষি সামগ্রী কৃষকদের সরবরাহ করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। গত 2 মাসে চাঁপাইনবাবগঞ্জের পদ্মার চরগুলোতে অজ্ঞাত রোগে মৃত্যু হয়েছে প্রায় 400 গরুর। আক্রান্ত হবার কয়েক ঘন্টার মধ্যে মারা যাচ্ছে গরু ও বাছুর। এই অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন মালিক ও রাখালরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো ছবি ও তথ্যে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ পদ্মার চরে ঘাস খাওয়া অবস্থায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে গরু। ফুলে যাচ্ছে সামনের বা পেছনের মাংসপেশি। কিছু বুঝে ওঠার আগেই 4 থেকে 5 ঘন্টার মধ্যে মারা যাচ্ছে এসব অসুস্থ গরু ও বাছুর। চোখের সামনে এমনভাবে গরু মরতে দেখে অসহায় চাঁপাইনবাবগঞ্জের পদ্মার চরাঞ্চলের মালিক ও রাখালরা। এ অবস্থায় সদর উপজেলার নারায়ণপুর, শিবগঞ্জের পাকা, দুর্লভপুর, উজিরপুর ইউনিয়নের বিভিন্ন চরে শঙ্কার মধ্যে রয়েছেন রাখাল ও গরুর মালিকরা। তাদের অভিযোগ, শত শত গরু অসুস্থ হয়ে মারা গেলেও চরে আসেন না সরকারি পশু হাসপাতালের চিকিৎসকরা। হাঁটতে পারে না, বেশি কোনটার পেট ফুলছে, কোনটার গলা ফুলছে, কোনটার পাশা দিক ফুলছে, দিয়ে আপনার হাঁটতে পারে না। হঠাৎ করে আপনার গরুর পেটে ফাঁক লাগে এসে যে কোনো সাইড এক জায়গা দেহের মধ্যে ফুলে গেছে, আপনার ফুলে যাওয়া গরুটা আপনার 6 ঘন্টা থেকে 7-8 ঘন্টার মধ্যে মারা যাইছে, 10 ঘন্টা সর্বোচ্চ। প্রাথমিকভাবে বাদলা রোগকে গরু মৃত্যুর কারণ বলে মনে করছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। চরের ঘাসের জীবাণু থেকেই এ রোগ ছড়ানোর দাবি তাদের। আমরা এই রোগের আইডেন্টিফাই করে আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের কাছে ব্ল্যাক কোয়াটার বা বাদলা রোগের টিকা রয়েছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এটা খুব মারাত্মক কিছু হবে। প্রাণী সম্পদ বিভাগ অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেবে এমনটাই দাবি গরুর মালিকদের। ডাক্তারকে ডাকি, ডাক্তাররা বলে যে মেডিকেল এসো। মেডিকেল তো আমার কাছে যাওয়ার মতন উপায় নেই, এখান থেকে কিভাবে এতগুলো গরু নিয়ে যাবো মেডিকেল। সরেজমিনে পরিদর্শন করে নমুনা সংগ্রহের পর রোগ নিশ্চিত হয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ দপ্তর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নারায়ণগঞ্জের আমলাপাড়া এলাকার 12 ও 13 নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিক ও শিক্ষার্থীদের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ গার্লস হাই স্কুলের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ নীলুফার ইয়াসমিন, সমাজসেবক নুরুল ইসলাম সর্দার, সিটি কর্পোরেশনের কাউন্সিলর শওকত হাশেম শকু, কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়। মজুরি বৃদ্ধি ও শ্রমিক ছাঁটাই বন্ধ সহ 20 দফা দাবিতে নাটোরের কিশোয়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে 6 ঘন্টা কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। দাবি আদায় সকাল 7টা থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে কর্মরত প্রায় 500 শ্রমিক কর্মচারী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে মালিক পক্ষের সাথে আলোচনায় বসার আশ্বাস দিলে ফিরে যায় আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানায় 2 দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।